প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এই যে গত বছরের জুলাই আগস্টে যে ষড়যন্ত্রের আন্দোলন হলো, যে তথাকথিত বিপ্লব হলো, সেইখানে যে মৃত্যুগুলো হলো, সেই মৃত্যু নিয়ে বিতর্ক কিন্তু আজও থামছে না। প্রথমতই বিতর্ক হলো যে জুলাই আগস্ট মাসে সেই সময় কত মানুষ মারা গেছে, কতজনকে হত্যা করা হয়েছে। এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কেউ বলছে 1400, কেউ বলছে 800, কেউ বলছে, সেই সময়ের পত্র পত্রিকা যদি আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে সেই সংখ্যাটা 250 থেকে 300-র মধ্যে। তো এই যে নাম্বার ভ্যারিয়েশন, এটার একটা কারণ হলো যে সেই সময় ধরেন হাসপাতালে একটা লোক অন্য একটা অসুখ নিয়ে ভর্তি হয়েছে এবং মারা গেছে, তাকেও দেখা গেল যে এই জুলাই আগস্টের শহীদ বানিয়ে দেওয়া হয়েছে। তো এরকম অনেক বিতর্ক আছে। আর এই হত্যাকাণ্ডগুলো কারা করেছে এটা নিয়ে একটা বিতর্ক, যে পুলিশ কি এই হত্যাকাণ্ড, এই যে যত হত্যাকাণ্ড হয়েছে 300 বলি, 700 বলি, 1400 বলি, সব কি পুলিশ করেছে কিনা। এবং এই বিতর্কটা আবার সম্প্রতি উস্কে দিয়েছেন এই বর্তমান ইনুস সরকারের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি এই 5ই আগস্টের যে ষড়যন্ত্রের বিপ্লবের বর্ষপূর্তি, সেটি নিয়ে একটি বক্তৃতা করেছেন এবং সেখানে খুব স্পেসিফিক্যালি তিনি কিন্তু প্রশ্ন রেইজ করেছেন। এবং তিনি গত বছর যখন অগাস্ট মাসে 8ই অগাস্ট যখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেন, এবং তখনও তিনি সিএমএইচ এ কিছু গুলিবিদ্ধ আনসার এবং অন্যান্যদের দেখতে গিয়ে বেরিয়ে এসে সেই একই প্রশ্ন তুলেছিলেন। তিনি যে গুলি ব্যবহৃত হয়েছিল এই 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 হত্যাকাণ্ডে, বা অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে, সেই গুলিটি 7.62 বোরের স্নাইপার রাইফেলের, যে রাইফেলটা পুলিশ সাধারণত ইউজ করে না, এবং এটি ইউজ করে আমাদের সেনাবাহিনী। এবং ধারণা করা হয় যে এর বাইরেও হয়তো কোনো জঙ্গি গোষ্ঠীর কাছে এই অস্ত্রটি থাকতে পারে। তো এই বিতর্কটা আরো জমে উঠেছে এবং এই প্রসঙ্গে আমার একটা অবজারভেশন আছে। তো সেই অবজারভেশন বা সেই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি ছোট্ট ছোট্ট 3টা ভিডিও ক্লিপ দেখাবো। এই ভিডিও ক্লিপ 3টি আপনাদের দেখার জন্য দেখা খুব জরুরি, এবং আপনারা যদি এটা মনোযোগ দিয়ে দেখেন তারপরে আমি বাকি আলোচনাটা করব। গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তা আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত, কোনদিন এই বিপ্লব সফল হওয়ার কোন স্বপ্ন কেউ দেখাতে পারতো না। আপনি কিভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কিভাবে টিকতেন? এটা যদি এগ্রেসিভ থাকতো। হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোন ইন্টারেস্ট আছে? ওরা কি কোটা ভোটার কোন? ওরা তো প্রাইভেট ওরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। ওরা কেন নামছে আন্দোলনে? ওরা কেমনে নামলো? তো এগুলো সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আমি সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন, লেফটেন্যান্ট কর্নেল বা মেজর, এই টাইপের অফিসার, সে তার নাম আমাকে বলে না। আমি মনে করছি হাজির আমার পিছনে ডিজিএফ লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরো এমন সে পরিচিত হচ্ছে, আমি ক্যান্ডেল মধ্যে বলতেছি পরিচিত, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে, আমি তাকে রেসপন্স করি নাই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য? ওনার তো অবদান অস্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কর্মী স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছি, এটা বুঝতেছিল তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি, আমাকে বিশ্বাস করুন। এবং একটা কথা বলছে, বেদনাদায়ক কথা, 2-3 দিন, আমি একদিন 2 দিন 3 দিন বিশ্বাস করতে পারতেছি না এটা। শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না, আপনি আমাকে কখনো আপনার আমার কথা বলেন, এই নাম্বারটা এখনো আছে। আর তারা তো অর্ডার চালিয়ে এখন আর পাচ্ছি না তাকে। এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চোরবুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা চোরবুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্য ইসলাম বন্ধুদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তা আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। আমি বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে, বলো বন্দুক আমাদের হাতে, আমাদের গুলি চলবে না। এরপরে কিন্তু সেনাবাহিনী যারা এলিট, ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে? এই হ্যাঁ, এটা বুঝতে হবে। 5th of
August, maximum snipers killed the leaders of the student leaders. They were all shot here. What it seemed, they were totally professional snipers, could not have been only the Bangladeshi police. 4th of August, because there were number of two standing with the rifle there. Their rifle was in a position, and they put down their rifle when they saw us. So we talked, and the procession started. When I went up to near this Shaheen complex, I got a telephone call. And very pointedly said, "Sir, you don't go ahead of it because you are targeted by the snipers." And I asked, "Who is it?" He didn't say anything. And I could understand it's from inside our intelligence, somebody has warned me. So I went few steps. এই যে ভিডিওতে দেখলাম যে প্রথম যে ভিডিওটা আমরা দেখলাম যে বোরকা পরিহিত একজন লোক তোয়ালে দিয়ে একটা স্নাইপার রাইফেল জড়িয়ে তিনি সেনাবাহিনীর পাশেই সেনাবাহিনীর যে ট্রাক রয়েছে সেই সেনাবাহিনীর ট্রাকে গিয়ে অস্ত্রটা সেনাবাহিনীর হাতে তুলে দিলেন। এই যে লোকটা বোরকা পরে আছে, আমার মনে হয় না যে ইনি কোনো মহিলা, হয়তো কোনো পুরুষ, হোয়াট এভার। তো এইখানে দেখেন এই রাইফেলটা ইউজড হয়েছে, ইউজড হওয়ার পরে, এবং এই ছবিটা যতদূর আমি জেনেছি এটা উত্তরা থেকে, এই ছবিটা, এই ভিডিওটা উত্তরা থেকে তোলা, এবং সেখানে অপারেশনের পরে এই রাইফেলটা আবার সেনাবাহিনীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মানে প্রশ্নের উদ্রেক হয়। তারপরে দেখেন এই যে হেফাজতের নেতা, যার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, সেই জঙ্গি নেতা, হেফাজত নেতা হারুন, মৌলানা হারুনের বক্তব্য শোনেন যে তাকে আন্দোলন চলাকালীন মিড লেভেলের একজন আর্মি অফিসার কিন্তু তার সাথে যোগাযোগ করেছে, তার সাথে কথা বলেছে এবং তাদের নামতে বলেছে রাস্তায় এবং আশ্বস্ত করেছে গুলি করবে না, সেনাবাহিনী গুলি করবে না। শেষ ভিডিওটা, যে বক্তৃতাটা ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেনের বক্তৃতা, এই বক্তৃতাটায় তিনি কিন্তু খুব স্পেসিফিক কিছু ইনফরমেশন দিয়েছেন, এবং গুলিগুলা, স্নাইপার রাইফেলের গুলিগুলা সাধারণত একদম কপালে, মাথায় কপালে ছিদ্র করেছে, হয়তো চোখে মুখে লেগেছে খুব, কারণ এটা তো টার্গেটেড এই শুট গুলো হয়, গুলিগুলো হয়। এবং তিনি বলেছেন যে তিনি দেখেছেন এরকম স্নাইপার রাইফেল হোল্ডারদের দেখেছেন, এবং তিনি যখন মহাকালী শাহিন কমপ্লেক্সের কাছে গেছেন তখন তিনি একটা ফোন রিসিভ করেছেন যেখানে বলেছে যে স্যার আপনি স্নাইপার রাইফেলের রেঞ্জের মধ্যে পড়ে গেছেন, আপনি এখান থেকে সরে যান, এবং তিনি দ্রুত সেই জায়গা থেকে সরে গেছেন। এবং তিনি ধারণা করছেন যে এই ফোনটা কোনো গোয়েন্দা সংস্থার কাছ থেকে এসেছিল, আমাদের ধারণা এটা ডিজিএফআই এর ফোন ছিল। সো হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ডিজিএফআই জানে আর্মি হেফাজতের নেতাকে, চরমোনাইয়ের ইসলামিক দলকে বলছে যে আর্মি গুলি করবে না, আপনারা আন্দোলনে নামেন। ইট ইন্ডিকেটস, এই যদি আমরা এই পারিপার্শ্বিক প্রমাণগুলো দেখি, এটা কিন্তু ইন্ডিকেট করে যে এই জুলাই আগস্টের যে ষড়যন্ত্র, এর সাথে আর্মি জড়িত ছিল। আমি যখন বলি আর্মি জড়িত ছিল, ইট ডাজেন্ট ইন্ডিকেট যে হোল আর্মি এক ঐক্যবদ্ধ হয়ে জড়িত ছিল, কিন্তু এটা আর্মির একটা অংশ জড়িত ছিল। এবং সে কারণেই এই জুলাই আগস্টের এই ষড়যন্ত্রটাকে বলা যায় যে একটি মিলিটারি সিভিলিয়ান কু, এখানে মিলিটারির পক্ষ থেকে কু করা হয়েছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে এই কথাবার্তা শুনে, এই ভিডিওগুলো দেখে, যে এই যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করানো হয়েছিল, এরা ট্রেইনড প্রফেশনাল কিলার। এরা কি আর্মির সদস্য নাকি এর বাইরে ট্রেইনড প্রফেশনাল কিলার, সেটা একটা প্রশ্ন। এবং তাদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আপনি যদি এই আন্দোলনে দুটো মৃত্যু খুব আলোচিত, একটা রংপুরের সাইদ, আর একটা হলো এই মুগ্ধ, যে পানি বিতরণ করছিল, এবং মুগ্ধ যে শিবির বিরোধী একটা স্ট্যাটাসও দিয়েছিল যে এই আন্দোলন থেকে শিবির টিবির থাকলে সরে যায় যেন, মানে সে এটাকে সাধারণ ছাত্রদের আন্দোলন হিসেবেই বিবেচনা করতো, শিবিরের আন্দোলন না, যেটা পরে দেখা যাচ্ছে যে এর পেছনে জামাত শিবিরের একটা বড় স্টেক ছিল। হোয়াট এভার, এই মুগ্ধর মৃত্যুটা কিন্তু স্নাইপার রাইফেলে গুলিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই যে কারণে দেখেন এই হত্যাকাণ্ডগুলো নিয়ে যতটা সোচ্চার, কিন্তু এই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে কিন্তু সোচ্চার না। ইভেন জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে, তাদের রিপোর্টটা এত পক্ষপাত দুষ্ট, এত দুর্বল, মানে একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে জাতিসংঘ পার্ট ছিল,
যে কারণে জাতিসংঘের মহাসচিব পরে দুঃখ করে বলেছে যে তারা এত শত শত রিপোর্ট লেখে, কেউ পড়ে না, পড়বার কথাও না। কেন, আবর্জনা কে পড়তে যাবে? মানুষের সময়ের দাম আছে। একটা ষড়যন্ত্র করে আপনি পয়সা খরচ করে একটা রিপোর্ট বানাবেন যেটা মিথ্যায় পরিপূর্ণ, সেটা কে পড়তে যাবে? তো এই কারণেই আমার মনে হয় যে এই জুলাই আগস্ট এখানেই শেষ না, এই হত্যাকাণ্ডের তদন্ত হবে। আজকে ইনডেমনিটি নিয়ে কিছু খুনিকে রক্ষার একটা চেষ্টা ইউনুসগং করছে, কিন্তু ইনডেমনিটি বাংলাদেশে যে কত ঠুনকো সেটা প্রমাণ হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধের ইনডেমনিটি বাতিলের ঘটনায়। সুতরাং এই জুলাই আগস্টের এই ঘটনার বিচার হবে, এটা করতেই হবে। এবং এই বিচারটা না করার জন্য, প্রতিটা হত্যার তদন্ত না করার জন্য, ইভেন আপনাদের মনে আছে যে সার্জিস আলম একবার বলেছিল যে কবর থেকে পোস্টমর্টেম, লাশ তুলে পোস্টমর্টেম করা যাবে না। সে একটা ইমোশনাল সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু আইনের স্বার্থে, সত্য জানার স্বার্থে এই পোস্টমর্টেম গুলো খুব জরুরি। কারা কোন গুলিতে মারা গেছে, তারপরে সেই গুলি আপনি খেয়াল করেছেন যে বাড়ির ভিতরে কিছু মৃত্যু হয়েছিল, কিন্তু যদি নিচের থেকে গুলি করে পুলিশ, বা যদি হেলিকপ্টার থেকে ধরে গুলি করে, সেই গুলিগুলি কোনাকুনি বাড়ির ভেতরে ঢোকার কথা, কিন্তু এখানে দেখা গেছে গুলিগুলো প্যারালালি, সমান্তরাল ভাবে ঢুকেছে। তার মানে দূরের কোনো ছাদ থেকে বা দূরের কোনো উঁচু অবস্থান থেকে স্নাইপার রাইফেল দিয়ে বাড়ির ভেতরেও গুলি করা হয়েছে, লাশ ফেলা হয়েছে, যাতে পাবলিক সেন্টিমেন্ট শেখ হাসিনা সরকারের এগেইনস্টে চলে যায়। সো আমার কাছে যেটা মনে হয়, যে আমি আবারও বলছি যে আর্মিজ রোল শুড বি ইনভেস্টিগেটেড। আজকে না হোক, কালকে না হোক, এটা হবে। এবং জেনারেল ওয়াকারের সাথে জড়িত ছিল, ওয়াকার বাহিনীর কে কে জড়িত ছিল, এবং এখানে তখন ডিজিএফ এর চিফ ছিল মেজর জেনারেল হামিদ। মেজর জেনারেল হামিদের ভূমিকাটা কিছুটা রহস্যময়, কারণ হামিদ নিজে দাবি করেন যে তার পক্ষে সম্ভব ছিল না সবকিছু জানা আর্মির, ইভেন চিফ যদি কোনো কিছু করে থাকে। সো তাকেও আমরা সন্দেহের তালিকায় রাখতে পারি, কিন্তু এমনও হতে পারে যে ডিজিএফ এর বাইরেও একটা একটা গোপন আহ, শক্তি আর্মির ভেতরেই তারা এই এই কুটাকে হেল্প করেছে, এই জঙ্গি আন্দোলন, জঙ্গি হামলাটাকে প্রমোট করেছে। এবং তারা 3-4 অগাস্ট তারা জানিয়ে দিয়েছে যে তারা পাবলিকের উপর গুলি করবে না। তারা একদিকে বলছে পাবলিকের উপর গুলি করবে না, কিন্তু আরেকদিকে দেখা যাচ্ছে যে তারাই আবার স্নাইপার রাইফেল দিয়ে পাবলিককে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে বিচার চাই। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে আপনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের দোষ দেবেন, পুলিশকে দায়ী করবেন, সেটা হতে পারে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।